দিনের বেলায় সে ছিল পাড়ার একজন শান্তশিষ্ট দর্জি, যে নিজের হাতে সেলাই করত এলাকার লোকজনের পোশাক। কিন্তু রাত নামলেই সে হয়ে উঠত একজন নৃশংস সিরিয়াল কিলার, যে নিজের হাতে গলা টিপে খুন করত একের পর এক মানুষকে। না, এটা কোনো সিনেমার গল্প নয়। আজ থেকে জাস্ট কিছু বছর আগে এমনই এক ভয়ঙ্কর সিরিয়াল কিলার ঘুরে বেড়াতো ভারতবর্ষের বুকেই, যে সকালে দর্জির কাজ করলেও রাত্রিবেলা খুন করে বেড়াতো একের পর এক ট্রাক ড্রাইভার আর হেল্পারকে। এই নৃশংস সিরিয়াল কিলার যখন পুলিশের হাতে ধরা পড়ে, তখন পুলিশ জানতে পারে মোট 34 জন মানুষকে খুন করেছে সে। কিন্তু কেন শুধু বেছে বেছে ট্রাক ড্রাইভার আর হেল্পারদেরই খুন করতো সে? আর কিভাবেই বা সে দর্জির ছদ্মবেশ ধারণ করে বছরের পর বছর ধরে পুলিশকে বোকা বানিয়ে রেখেছিল? নমস্কার, আমি সুজয় নীল। এতদিন অবধি আপনারা আমার চ্যানেলে যতজন সিরিয়াল কিলারের গল্প শুনেছেন, তাদের থেকে আমার আজকের ভিডিওর এই সিরিয়াল কিলার একদম আলাদা। আমার আজকের ভিডিওর এই সিরিয়াল কিলার ছিল আপাদ মস্তক একজন ফ্যামিলি ম্যান। বাড়িতে তার স্ত্রী সন্তান সবই ছিল, তাই চট করে তাকে দেখলে কারো বোঝার উপায়ই ছিল না যে সে আদতে ঠান্ডা মাথায় মানুষ খুন করে বেড়ায়। কিন্তু ওই যে বলে, প্রতিটা ভিলেনকে শায়েস্তা করার জন্য একজন হিরোর আবির্ভাব হয়। এই গল্পেও তেমনই একজনের আবির্ভাব হয়েছিল বটে, তবে তিনি কোনো পুরুষ নন। এই গল্পের নায়িকা একজন একরোখা জেদি মহিলা পুলিশ অফিসার, যার অদম্য জেদি ধরিয়ে দিয়েছিল ভারতবর্ষের অন্যতম কুখ্যাত এই সিরিয়াল কিলারকে। কিন্তু কে ছিল এই সিরিয়াল কিলার, আর শেষ অবধি সে কিভাবেই বা ধরা পড়ল পুলিশের হাতে? সেই সমস্ত প্রশ্নের উত্তর দিতেই আমার আজকের এই ভিডিও, দিনে দর্জি, রাতে সিরিয়াল কিলার। এই সিরিয়াল কিলিং কেসের অরিজিন স্টোরি লুকিয়ে আছে মধ্যপ্রদেশের শিল্পাঞ্চল মান্ডি দ্বীপে। এখানেই থাকতেন ইন্ডিয়ান আর্মির নায়েব সুবেদার গুলাব খামরা। অত্যন্ত কঠোর মানসিকতার গুলাব খামরা বিশ্বাস করতেন সন্তানদের মানুষের মতো মানুষ করতে হলে তাদেরকে মাঝে মধ্যে বেল্ট ট্রিটমেন্ট দিতে হয়। সেই কারণেই সন্তানরা কোনো রকম ভুল ত্রুটি করলে তাদের বেল্ট দিয়ে পেটাতেন গুলাব খামরা। আর বাবার কাছে বেল্টের মার খেতে খেতেই শৈশবটা ক্রমশ দুমড়ে মুচড়ে যেতে থাকলো গুলাব খামরার ছোট ছেলে আদেশ খামরার। ছোটবেলা থেকে পড়াশোনায় মেধাবী হলেও বাবার কাছে প্রায় দিনই মার খেত আদেশ। কথায় কথায় আদেশকে মারধর করত ওর বাবা। আর সেই থেকেই আদেশের মধ্যে একটা অদম্য জেদ আর হিংস্রতা জন্মানো শুরু করলো, যার ফলে ক্লাসের মেধাবী ছেলেটা ধীরে ধীরে পরিণত হলো ব্যাক বেঞ্চারে। ক্লাস 10এই পড়াশোনার পাঠ চুকিয়ে দিল আদেশ, আর সে চলে গেল নিজের মামার কাছে দর্জির কাজ শিখবে বলে। অল্প কিছুদিনের মধ্যেই কাজে হাত পাকিয়ে ফেলল সে। কয়েক বছর মামার কাছে কাজ করার পর মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্র বর্ডারের কাছে অবস্থিত ভান্ডারা এলাকায় নিজের টেলারিং শপ খুলে বসল আদেশ। কিন্তু সেই দোকান ভালো চলল না। এরপর আদেশ পাড়ি দিল নাগপুরে। সেখানে গিয়ে একটা দোকান ভাড়া নিল এবং কাজ শুরু করলো। কয়েক মাস সেই দোকান ভালো চলল বটে, কিন্তু তারপরেই আবারও যে কে সেই। ততদিনে কিন্তু আদেশ বিয়েও করে নিয়েছিল। আদেশের স্ত্রী সারদা ততদিনে 3 সন্তানের মা। আদেশ বুঝতে পারল এই দর্জির কাজ করে সে তার নিজস্ব স্বপ্নগুলোকে পূরণ করতে পারবে না। আসলে ছোটবেলা থেকেই লাক্সারিয়াস লাইফস্টাইল চাইতো আদেশ। ব্র্যান্ডেড পোশাক পরা, দামি গাড়ি চড়া, এই ছিল আদেশের স্বপ্ন। কিন্তু দর্জির কাজ করে কি সেগুলো সম্ভব? 2007 সাল নাগাদ সন্দেশ খামরা নামের এক দূর সম্পর্কের ভাই আদেশকে রাতারাতি বড়লোক হওয়ার একটা উপায় বলল। আদেশের এই ভাই হাইওয়েতে ট্রাক চালাতো। সে আদেশকে বলল, হাইওয়েতে যে সমস্ত ট্রাক ড্রাইভাররা ট্রাক নিয়ে যায়, তাদের ট্রাকে অনেক টাকার মাল বোঝাই করা থাকে। এই ট্রাক ড্রাইভারদের যদি কোনোভাবে লুটে নেওয়া যায়, তাহলে সেই মাল বিক্রি করলে রাতারাতি বড়লোক হওয়া সম্ভব। আদেশ জানতে চাইল সেই চুরি করা মাল বিক্রি করবে কোথায়। সন্দেশ জানালো সেই সব ব্যবস্থার দায়িত্ব তার। আদেশের ভীষণ পছন্দ হলো এই প্ল্যান। আর তারপরেই 2007 সালের নভেম্বর মাসে আদেশ এবং সন্দেশ খামরা মিলে নেমে পড়ল তাদের প্রথম অপারেশনে। তোমার ট্রাকটাকে তো হেব্বি সাজিয়েছ, কোথা থেকে সাজালে এত সুন্দর করে? সেদিন ঠিক এইভাবেই ধাবায় বসে রাতের খাবার খেতে থাকা এক ট্রাক ড্রাইভারের সঙ্গে কথা বলা শুরু করেছিল আদেশ। এখানে সেদিন মানে 2007 সালের নভেম্বর মাসের এক শীতের রাত। আদেশের প্রশ্নের উত্তরে সেই ট্রাক ড্রাইভার হাসতে হাসতে উত্তর দিয়েছিল, ভালো সাজিয়েছি না? জব্বলপুর থেকে সাজিয়েছি, অনেক টাকা খরচ হয়েছে। হ্যাঁ, ঠিক এভাবেই নিজের জীবনের প্রথম শিকারের সঙ্গে আলাপচারিতা শুরু করেছিল আদেশ। ব্যাস, তারপর আর কি?
কথাবার্তা খানিকটা এগোতেই রাতের খাবার খেতে খেতে আদেশ নিজের ব্যাগ থেকে একটা মিষ্টির কৌটো বের করলো। ঘুমের ওষুধ মেশানো ছিল সেই কৌটোর প্রত্যেকটা মিষ্টিতে। আদেশ ওই ট্রাক ড্রাইভার এবং তার হেল্পারকে জানালো এই মিষ্টি তার ঠাকুমার হাতে তৈরি, ঠাকুমা বাবার জন্য পাঠিয়েছে। এই বলে সে ওই কৌটো থেকে দুটো মিষ্টি নিয়ে ওই ড্রাইভার আর হেল্পারের পাতে দিল। সাদা সিধে দুজন মানুষ আদেশকে ভরসা করে ওই মিষ্টি খেয়েও নিল। ততক্ষণে আদেশ জেনে গেছিল এই ট্রাক ড্রাইভাররা জব্বলপুর থেকে মার্বেল নিয়ে উত্তরপ্রদেশের বরেলিতে যাচ্ছে। তাই খাওয়া দাওয়া শেষ হতেই আদেশ ওই ট্রাক ড্রাইভারকে বলল, আমিও তো কানপুরেই যাচ্ছি বাড়িতে, আমাকে একটু ছেড়ে দেবে? তাহলে গল্প করতে করতে কাল সকালেই পৌঁছে যেতে পারবো। সদ্য আলাপ হওয়া বন্ধুর কথায় রাজি হয়ে যায় ওই ড্রাইভার। তার আদেশকে ট্রাকে তুলে নিয়ে রওনা দেয়। আর একটা বাইক নিয়ে সেই ট্রাকটাকে ফলো করা শুরু করে সন্দেশ। কাজটা খুব সোজাই ছিল। খানিকটা দূর গিয়ে ড্রাইভার আর হেল্পার যখন ঘুমের ওষুধের প্রভাবে ঘুমে ঢলে পড়বে, তখন আদেশ সেই ট্রাকের নিয়ন্ত্রণ নিয়ে নেবে। ততক্ষণে সন্দেশ পেছন থেকে চলে আসবে। আর তারপর আদেশ আর সন্দেশ মিলে ওই ড্রাইভার আর হেল্পারকে রাস্তায় ফেলে রেখে দিয়ে ট্রাক এবং মার্বেল নিয়ে পালাবে। কিন্তু প্ল্যানের একদম শেষ পর্যায়ে গিয়ে বেঁকে বসলো আদেশ। সে বলল, এই ড্রাইভার আর হেল্পার আমার মুখ দেখে নিয়েছে, এরা যদি পুলিশের কাছে যায় আমাকে দুদিনের মধ্যেই খুঁজে নেবে পুলিশ। সন্দেশ উত্তেজিত হয়ে বলল, তাহলে কি করবি এখন? আদেশ বলল, মেরে ফেলবো। আদেশের কথা শুনে চমকে গেল সন্দেশ। সে বাধা দেওয়ার চেষ্টা করলো আদেশকে, কিন্তু আদেশ না ছোড় বান্দা। সে ড্রাইভারের সিটের পাশ থেকে একটা গামছা তুলে নিল, আর তারপর সেই গামছা গলায় পেঁচিয়েই সে এক এক করে দুজন জলজ্যান্ত মানুষকে শেষ করে দিল। কিন্তু ডেড বডি দুটোর কি হলো? পুলিশের তদন্তে জানা গিয়েছিল ওই ডেড বডি দুটো উদ্ধার হয়েছিল ছত্তিশগড় থেকে, আর ট্রাকটা পাওয়া গিয়েছিল মধ্যপ্রদেশে। অর্থাৎ দুটো সম্পূর্ণ আলাদা স্টেট। হ্যাঁ, এইভাবেই 34টা খুনের মধ্যে জীবনের প্রথম দুটো খুন করেছিল আদেশ। কিন্তু তারপর কি হলো, কিভাবে পুলিশের জালে ধরা পড়ল সে? এইবার সেটাই জানার চেষ্টা করি, চলুন। জীবনের প্রথম ট্রাক ডাকাতি করার জন্য 80,000 টাকা পেয়েছিল আদেশ। আর এই কাঁচা টাকাই আদেশের মাথা ঘুরিয়ে দিয়েছিল। তার মনে হলো জীবনের টাকা কামানো আসলে এতটাই সোজা, আর তার চেয়েও বেশি সোজা মানুষকে বোকা বানিয়ে তাদের নিথর ঠান্ডা লাশে পরিণত করা। ইতিমধ্যেই আদেশের সঙ্গে পরিচয় হলো উত্তরপ্রদেশের ঝাঁসির একটা গ্যাংয়ের। তারা আদেশের প্রথম খুনের কথা জানতে পেরে আদেশকে আলাদাই খাতির যত্ন করলো। প্রথম শিকারটা আদেশ এবং সন্দেশ দুজন মিলে করলেও তারপর থেকে আদেশ ওই গ্যাংয়ের সঙ্গে যুক্ত হয়ে শিকার করা শুরু করলো। তাই প্রতিটা ডাকাতির জন্য পারিশ্রমিক কমে 50,000 টাকা হয়ে গেলেও একটা আলাদা সিকিউরিটি পেল আদেশ। 2.5-3 বছরের মধ্যেই 16-17টা খুন করে ন্যাশনাল হাইওয়ে 44-এ তোলপাড় ফেলে দিল আদেশ। কিন্তু আদেশ যেহেতু খুনের জন্য কোনো অস্ত্র ব্যবহার করতো না, কোনো রক্তপাত ঘটাতো না, এক রাজ্যে খুন করে অন্য রাজ্যে গিয়ে মৃতদেহ ফেলে রেখে আসতো, তাই পুলিশ কিছুতেই আদেশকে ধরতে পারত না। আর এদিকে একের পর এক মিশন সাকসেসফুলি শেষ করায় আদেশের হাতে থরে থরে কাঁচা টাকা আসতে শুরু করলো। হাতে টাকা আসতেই আচার আচরণে পরিবর্তন আসতে শুরু করলো তার। গোয়ালিয়রে একজন মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়ে তার পিছনে টাকা ওড়ানো শুরু করলো আদেশ। এছাড়াও দামি পোশাক পরা, পার্টি করা, এইসব তো ছিলই। আদেশের এই আচমকা পরিবর্তন চোখে পড়ল বেশ কিছু প্রতিবেশীর। তখনই আদেশের এক গ্যাং মেম্বার তাকে সাবধান করে বলল, যদি এইভাবেই জীবন কাটাতে থাকিস তাহলে কিছুদিনের মধ্যেই পুলিশের নজর যাবে তোর দিকে। তাই এমনভাবে চল যাতে কেউ তোর উপর সন্দেহই না করতে পারে। এরপরেই নিজের লাইফস্টাইলে আমূল পরিবর্তন আনলো আদেশ খামরা। সে মান্ডি দ্বীপে নিজের একটা ছোট্ট টেলারিং শপ খুলল। দোকানের নাম দিল জেডডেক্স টেইলার্স। আর এই দোকানেই সে একজন দর্জির ভূমিকায় অভিনয় করে নিজের সিরিয়াল কিলার সত্তাটাকে লুকিয়ে রাখলো। ততদিনে আদেশ কিন্তু আরো 2 সন্তান, মানে মোট 5 সন্তানের বাবা হয়ে গেছে। নিজেকে সমস্ত সন্দেহ থেকে দূরে রাখতে আদেশ আরো একটা কাজ করলো। সে নিজে বাইরে বাইরে ফুর্তি করে বেড়ালেও বাড়ির বউ আর বড় মেয়েকে সে কাগজের থালা, বাটি, কাপ এইসব তৈরির কাজে লাগিয়ে দিল। কিন্তু এত কিছু করেও কোনো লাভ হলো না। 2014 সালের শুরুর দিকে মহারাষ্ট্রের অমরাবতীতে একটা ট্রাক ডাকাতির কেসে জেলে যেতে হলো আদেশ এবং তার গ্যাংয়ের কিছু মেম্বারকে। তবে সে যাত্রায় আদেশ খামরাকে বেশি দিন জেলে আটকে রাখতে পারল না পুলিশ। কারণ ওইবার আদেশরা শুধু ডাকাতিই করেছিল, খুন করেনি। কিন্তু জেলে গিয়ে মাস 2 কাটানোর পরেই আদেশের জীবনে একটা আশ্চর্য রকমের পরিবর্তন এলো। আদেশ সিদ্ধান্ত নিল
আর কোনোদিন সেই ধরনের অপরাধমূলক কাজ করবে না। যতটুকু টাকা সে জমাতে পেরেছে সেই দিয়েই বাকি জীবনটা সে কাটিয়ে দেবে। কিন্তু তারপর ঠিক কি হলো, কোন ঘটনার কারণে আদেশকে আবার ফিরে আসতে হলো সিরিয়াল কিলিং এর প্রফেশনে, এইবার সেটাই জানবো। 2014 সালে জেল থেকে ছাড়া পাওয়ার পর আদেশের মধ্যে যে পরিবর্তনটা এলো, অপরাধের পরিভাষায় সেটাকে বলে ক্রাইম ডিঅ্যাক্টিভেশন। এই সময়টায় আদেশ নিজের বড় মেয়ের বিয়েও দিল। টানা 2 বছর সবকিছু ভালো মতোই চলছিল, কিন্তু আচমকা আদেশের জীবনে বিপদ নেমে এলো 2016 সালের মার্চ মাসে। খেলার মাঠ থেকে সাইকেলে চেপে বাড়ি ফেরার সময় একটা পথ দুর্ঘটনার কবলে পড়ল আদেশের বড় ছেলে। তাকে ভর্তি করাতে হলো হসপিটালে। কিন্তু সদ্য মেয়েকে বিয়ে দেওয়া আদেশের হাত তখন প্রায় খালি। এদিকে হসপিটালের বিল আর ছেলের ওষুধের খরচ জোগাড় করতে গিয়ে আদেশ খামরার তখন নাভিশ্বাস ওঠার জোগাড়। বাজারে ইতোমধ্যেই প্রচুর টাকা দেনা হয়ে আছে। পরিবারের এই আর্থিক অনটন দেখে আর মাথা ঠিক থাকলো না আদেশ খামরার। সে আবারও ফিরে গেল নিজের পুরনো গ্যাংয়ের কাছে, কাজের জন্য, টাকার জন্য। কিন্তু যে দল থেকে আদেশ বড় মুখ করে বাইরে বেরিয়ে এসেছিল, তারা কি আর আদেশকে অত সহজে দলে নিতে চায়? তাছাড়া এইসব লাইনে হঠাৎ হঠাৎ যে কেউ পুলিশের চর হয়ে যায়। তাই বিশ্বাস অর্জন করার জন্য আদেশকে দেওয়া হলো একটা নতুন টাস্ক, কন্ট্রাক্ট কিলিং এর টাস্ক। এরপরেই হোশাঙ্গাবাদ এলাকার একটা লোককে খুন করার বিনিময়ে 25,000 টাকা এবং আবারও দলে কাজ করার লাইসেন্স পেল আদেশ। আর এরপর থেকে যেন ক্রমশ বেপরোয়া হয়ে উঠল সে। জীবনের এই অধ্যায়ে নিজের ছেলেকে বাঁচানোর জন্য এবং নিজের মাথার থেকে ঋণের বোঝা নামানোর জন্য একসঙ্গে 12টা গ্যাংয়ের হয়ে কাজ করা শুরু করলো আদেশ। হ্যাঁ, একসঙ্গে 12টা গ্যাং। আর এই ট্রাক ডাকাতি গ্যাংয়ের লোকেরা কখনোই খুন বা ডাকাতি নিয়ে সরাসরি কথা বলতো না। তারা নিজেদের মধ্যে সবসময় কোড ওয়ার্ড ব্যবহার করত, যেমন কচরা সাফ করো অর্থাৎ জঙ্গল পরিষ্কার করো, মানে কাউকে খুন করতে হবে। কুছ মিঠা হো যায় অর্থাৎ একটু মিষ্টি মুখ হয়ে যাক, মানে এই লোকটাকে এবার ঘুমের ওষুধ দিতে হবে। কভি খুশি কভি গম অর্থাৎ কখনো খুশি কখনো দুঃখ, মানে এই কাজে লাভ আর বিপদ দুটোই আছে, তাই সাবধান। তবে আদেশের একটা প্যাটার্ন ছিল, সে ডাকাতি আর খুন করার পর আর নিজের পুরনো সিম কার্ড ব্যবহার করত না। ট্রাক এবং ট্রাক বোঝায় জিনিসপত্র বিক্রি করা হয়ে গেলেই সে নিজের সিম কার্ড বদলে ফেলত। এভাবেই প্রায় 43টা IMEI নাম্বার এবং 50খানা সিম বদল করে কলার তুলে রাতের হাইওয়েতে দাপিয়ে বেড়াচ্ছিল আদেশ। এদিকে তার কারণে একের পর এক মায়ের কোল খালি হয়ে যাচ্ছিল, মুছে যাচ্ছিল একের পর এক সধবা নারীর সিঁথির সিঁদুর। আদেশ যখন ক্রমেই অসুরে পরিণত হয়ে উঠল, ঠিক তখনই সেই অসুরকে পায়ের তলায় পিষে মারতে আসলে উপস্থিত হলেন এক দাপুটে মহিলা পুলিশ অফিসার, যার নাম বিট্টু শর্মা। ভদ্রমহিলা একজন ন্যাশনাল লেভেল তাইকোন্ডো প্লেয়ার, আবার তিনি জুডোতে গোল্ড মেডেলিস্ট। এরপর কি হলো, কিভাবে ন্যাশনাল হাইওয়ের এই অসুরকে বিট্টু শর্মা নিয়ে এলেন নিজের পায়ের তলায়, এইবার সেটাই জানব। 2018 সালের মাঝামাঝি সময় ভোপালের সিটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ হিসেবেই দায়িত্বভার গ্রহণ করলেন অফিসার বিট্টু শর্মা। এর আগে বহুদিন তিনি পুলিশ হেডকোয়ার্টার্সেই ছিলেন। এইবার একজন মহিলা সিএসপি হিসেবে নিযুক্ত হওয়ায় সে সময় অনেক পুরুষ অফিসারের ভুরু কুঁচকে ছিল। তাই সিএসপি বিট্টু শর্মা অপেক্ষা করছিলেন একটা জম্পেশ কেসের, যেটা সলভ করে তিনি কাজের মাধ্যমেই নিজের যোগ্যতা প্রমাণ করবেন। 2018 সালের অগাস্ট মাসের মাঝামাঝি ঠিক এমনই একটা কেস এসে হাজির হলো তার কাছে। একটা নামকরা ইন্ডাস্ট্রিয়াল গ্রুপের থেকে থানায় অভিযোগ এলো প্রায় 15 লক্ষ টাকার আয়রন রড বোঝায় একটা ট্রাক মান্ডিদ্বীপ ইন্ডাস্ট্রিয়াল এরিয়া থেকে বেরোলেও সেটা তার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছয়নি। প্রথমে পুলিশ ভাবলো ট্রাক ড্রাইভার অত টাকার জিনিস নিয়ে পালিয়েছে, কিন্তু একদিন বাদেই ওই ট্রাক ড্রাইভারের ডেড বডি উদ্ধার হলো ভোপাল শহর থেকে 20 কিলোমিটার দূরে অবস্থিত বিলখিরিয়া অঞ্চলে। আর খালি ট্রাকটা উদ্ধার হলো শহরের অন্য প্রান্ত থেকে। বিষয়টা অফিসার বিট্টু শর্মার কানে পৌঁছলো। তিনি তদন্তে নেমে দেখলেন গত কয়েক মাসে এমন আরও বেশ কয়েকটা কেস ঘটেছে, যেগুলো হয় ডাকাতি নয়তো ডাকাতি এবং খুন। অফিসার বিট্টু শর্মা যোগাযোগ করলেন ভোপালের সাউথ সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ রাহুল কুমার লোধার সঙ্গে। অনুমতি চাইলেন একটা স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠনের। এরপরই অফিসার লোধার লিডারশিপে অফিসার বিট্টু শর্মা শুরু করলেন জোরদার তদন্ত। এই সময় সবাই বিট্টু শর্মাকে বলেছিল, এই ধরনের ব্লাইন্ড মার্ডার এবং ট্রাক ডাকাতির কেস বছরের পর বছর ধরে ঘটে চলেছে,
তাই এই কেসে কাউকে ট্র্যাক করা অত সহজ হবে না, কারণ এক্ষেত্রে অপরাধীরা বিভিন্ন রাজ্য থেকে অপারেশন চালায়। তবে এত নেগেটিভিটির মধ্যেও দমে যাননি অফিসার শর্মা। তিনি এবং তার টিম মিলে হাইওয়ের সিসিটিভি ফুটেজ, টোল প্লাজার ফুটেজ এবং চুরি যাওয়া আয়রন রডের ক্রেতাদের ট্রেস করে একসঙ্গে 7 জনকে গ্রেপ্তার করলেন। কিন্তু আশ্চর্যজনকভাবে এই 7 জনের মধ্যে একজনের নামও আদেশ খামরা ছিল না। তাহলে কিভাবে সিরিয়াল কিলার আদেশকে পাকড়াও করলেন অফিসার বিট্টু শর্মা? এইবার সেটাই জানাবো আপনাদের। অফিসার বিট্টু শর্মা এবং তার টিম যে 7 জনকে গ্রেপ্তার করেছিল তাদের মধ্যে একজন ছিল জয়করণ প্রজাপতি। এই জয়করণ প্রজাপতি ছিল আদেশ খামরার চেলা। তবে পুলিশের রুলের গুঁতো একটু জোরদার হতেই গুরুর ব্যাপারে হড়হড়িয়ে সবটা বলে দিল জয়করণ। জয়করণের এই স্বীকারোক্তি গোটা তদন্তের গতিপথ বদলে দিল। অফিসার বিট্টু শর্মা নিজের টিমকে নির্দেশ দিলেন গত 1 দশকেরও বেশি সময় ধরে দেশের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া একই ধরনের অপরাধের যোগসূত্র খুঁজে বের করতে। তদন্তকারী অফিসাররা বিভিন্ন পুরনো কেস ফাইল ঘেঁটে দেখতে শুরু করলেন। মহারাষ্ট্র, ছত্তিশগড়, ওড়িশা, উত্তরপ্রদেশ, বিহার একাধিক রাজ্যের পুলিশের সঙ্গে তথ্য আদান প্রদান শুরু হলো। ঠিক সেই সময় অফিসার বিট্টু শর্মার টিম হদিশ পেল এমন একটা ট্রাকের, যার ড্রাইভারকে ওই একইভাবে ঘুমের ওষুধ দিয়ে বেহুঁশ করে ট্রাক নিয়ে পালিয়ে যাওয়া হয়েছে। জানা গেল সেই ট্রাকের মধ্যে চিনি বোঝাই করা ছিল, কিন্তু অপরাধীরা জানতই না ওই ট্রাকে একটা জিপিএস ট্র্যাকার লাগানো রয়েছে। এবার ওই ট্রাকটা যে আদেশ খামরাই চুরি করেছে সেটা বিট্টু শর্মা জানতেন না, তবুও তিনি একটা রিস্ক নিলেন। এসপি লোধা এবং নিজের টিমের 9 জন সুদক্ষ অফিসারকে সঙ্গে নিয়ে তিনি ধাওয়া করা শুরু করলেন ওই ট্রাকটার পিছনে। টানা 36 ঘন্টা ধরে ট্রাকটার পিছনে ধাওয়া করে অবশেষে অফিসার বিট্টু শর্মা গিয়ে পৌঁছলেন উত্তরপ্রদেশের সুলতানপুরের জঙ্গলে। অফিসার বিট্টু শর্মা দেখলেন জিপিএস ট্র্যাকার ওখানে গিয়েই থেমে গেছে। এইবার জঙ্গলের মধ্যে যদি পুলিশে গাড়ি নিয়ে ঢোকে তাহলে অপরাধীরা গাড়ির আওয়াজ শুনে গা ঢাকা দেবে। তাই অফিসার লোধা এবং অফিসার শর্মা মিলে নিজের দলের সবাইকে গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে জঙ্গলে ঢোকার নির্দেশ দিলেন। অফিসার বিট্টু শর্মা জানতেন না তখন ওই ট্রাকের কাছে ঠিক কতজন রয়েছে, তাদের কাছে অস্ত্র আছে কি না, কিংবা ওখানে তিনি আদেশ খামরাকে খুঁজে পাবেন কিনা। শুধু নিজের সিক্সথ সেন্স আর গাট ফিলিংসের জোরেই গভীর জঙ্গলে ঢুকে পড়লেন তিনি। এদিকে তখন সত্যি সত্যি আদেশ খামরা এবং তার দলের লোকেরা অপেক্ষা করছিল ওই ট্রাকটাকে অন্য গ্যাংয়ের হাতে হ্যান্ড ওভার করার জন্য। তারপর আর কি, আদেশ খামরা এবং তার দলের লোকজনকে একেবারে গান পয়েন্টে গ্রেপ্তার করলেন সিএসপি বিট্টু শর্মা। আর তারপর আদেশকে সোজা মধ্যপ্রদেশে নিয়ে আসা হলো জিজ্ঞাসাবাদের জন্য। কিন্তু সেই জিজ্ঞাসাবাদ চলাকালীন আদেশ কি এমন বলেছিল যা চমকে দিয়েছিল অফিসার বিট্টু শর্মাকেও? এইবার সেটাই জানবো। পুলিশি জিজ্ঞাসাবাদে প্রথমে কিছু স্বীকারই করতে চায়নি আদেশ খামরা। এমনকি সে এটাও দাবি করেছিল যে জয়করণই আসল গ্যাং লিডার। সে জাস্ট 2 মাস হয়েছে এই গ্যাংয়ে জয়েন করেছে। কিন্তু পুলিশের খাতির যত্ন একটু মাত্রা ছাড়াতেই গড় গড়িয়ে সমস্ত সত্যিটা স্বীকার করে নিল আদেশ খামরা। আদেশ জানালো গত 11 বছরে সে 89টারও বেশি ট্রাক ডাকাতি করেছে। কখনো ট্রাক ড্রাইভারদের খাবারে, কখনো মদে, কখনো সফট ড্রিঙ্কসে ঘুমের ওষুধ মিশিয়ে তাদের সর্বস্ব লুটে নিয়ে পালাতো আদেশ এবং তার গ্যাংয়ের লোকেরা। আর এই প্রসেসে সে ট্রাক ড্রাইভার এবং হেল্পার মিলিয়ে মোট 33 জনকে নিজের হাতে গলায় ফাঁস দিয়ে খুন করেছে। আর তারই সঙ্গে একজনকে সে কন্ট্রাক্ট কিলার হিসেবে খুন করেছে। আদেশের এই স্বীকারোক্তি কাঁপিয়ে দিল সিএসপি বিট্টু শর্মাকেও। একটা ট্রাক ডাকাতির কেস যে তার হাতে 34টা খুন করা সিরিয়াল কিলারকে ধরিয়ে দেবে, এটা খোদ অফিসার শর্মাও হয়তো কল্পনা করতে পারেননি। তবে আদেশ এই সমস্ত অপরাধের জন্য তার দুমড়ে মুচড়ে যাওয়া শৈশব এবং তার অত্যাচারী নায়েব সুবেদার বাবাকেই দায়ী করেছে। আদেশের বয়ান অনুযায়ী বাবা যদি ছোটবেলায় আমার উপর অত অত্যাচার না করত তাহলে হয়তো আমি একজন ভালো মানুষই হতাম। খুব স্বাভাবিকভাবেই আদেশের এই গ্রেপ্তারিতে হকচকিয়ে গেছিল মান্ডিদ্বীপ এলাকার লোকেরা। তারা ভাবতেই পারেনি যে তাদের এলাকায় দোকান খুলে বসা ওই নিরীহ শান্তশিষ্ট দর্জি আসলে একজন নৃশংস সিরিয়াল কিলার। ভোপালের তৎকালীন এসপি রাকেশ লোধা আদেশ খামরাকে গ্রেপ্তার করার পর ওকে সাইকোলজিস্টের কাছে পাঠানোর ব্যবস্থা করেন, কারণ ওর মনে হয়েছিল কোনো সুস্থ স্বাভাবিক মানুষের পক্ষে এতগুলো মানুষকে নিজের হাতে খুন করা সম্ভব নয়। আপনাদের কি মনে হয় আদেশ কি সত্যি সত্যি মানসিকভাবে অসুস্থ ছিল? অবশ্যই কমেন্টে নিজেদের মতামত জানান আমাকে। আমার আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ অবধি সকলে ভালো থাকবেন,
সুস্থ থাকবেন, আর হ্যাঁ, অবশ্যই সাবধানে থাকবেন। নমস্কার।